নমস্কার। আপনারা দেখছেন জনজাগরণ। ফলতায় উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচন খুব শান্তিপূর্ণভাবেই হয়েছে। সেখানে কিন্তু কোনো অশান্তি বা ঝামেলার খবর সেইভাবে আসেনি। খুব শান্তিপূর্ণভাবে, স্বতঃস্ফূর্তভাবে সেখানকার মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। সেখানকার বেতাজ বাদশা পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান তিনি কিন্তু কার্যত সারাদিন গৃহবন্দী অবস্থায় রইলেন। তাকে প্রকাশ্যে সেইভাবে আমরা কেউ দেখতে পেলাম না। ৪ তারিখে রাজ্যে পালাবদল হয়ে গেছে এবং তারপর থেকেই রাজ্যের বিভিন্ন বাহুবলী, বিভিন্ন পুষ্পা, বিভিন্ন নেতা তারা কিন্তু নরম হয়ে গেছেন, ভিজে বেড়াল হয়ে গেছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। তো এই পুষ্পা জাহাঙ্গীর খান তিনিও দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন তিনি নির্বাচনে থাকছেন না, নির্বাচনে লড়বেন না, নির্বাচন থেকে তিনি সরে যাচ্ছেন। যদিও তিনি নির্বাচনী ময়দানে প্রকাশ্যে নেই, কিন্তু ব্যালট বক্সে তিনি কিন্তু রয়েছেন এবং সেখানে তিনি কত শতাংশ ভোট পান সেটা রেজাল্ট আউট হওয়ার পর আমরা জানতে পারবো। আমরা সকলের একটা উৎসাহ রয়েছে সেখানে নির্বাচনী রেজাল্ট কি হয়। যাই হোক, সেখানকার অনেক মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তারা জানিয়েছেন তাদের মধ্যে অনেকেই বিগত 15 বছর ধরে সেখানে ভোট দিতে পারেননি। তাহলে একবার ভেবে দেখুন, সেই জাহাঙ্গীর বা পুষ্পা তার অনুগামীদের নিয়ে সেখানে কিসের রাজত্ব কায়েম করেছিলেন বিগত 15 বছর ধরে। একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, সেটা আমরা বলতে পারি। সেখানকার মানুষ যথেষ্টই বিরক্ত। এখন এই রাজ্যে পালাবদলের পর তারা মুখ খুলতে শুরু করেছেন এবং বিপদ বুঝে জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা তিনি কিন্তু ঘরে ঢুকে গেছেন, সেটাও আমরা বলতে পারি বা দেখছি। এদিকে তার বস অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার কোর্টে ছুটে যাচ্ছেন, কোর্টে গিয়ে কোর্টের কাছে রক্ষা কবচে আবেদন জানাচ্ছেন। কেন, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা এফআইআর করা হচ্ছে। সেই এফআইআর করা হচ্ছে কেন, তার কারণ আমরা দেখেছি নির্বাচনের প্রাক্কালে প্রকাশ্য নির্বাচনী জনসভা থেকে তিনি হুঙ্কার দিয়েছিলেন, তিনি ভয় দেখিয়েছিলেন, প্ররোচনামূলক মন্তব্য রেখেছিলেন। তিনি কি বলেছিলেন আমরা সকলেই জানি। 4 তারিখের 12টার পর তিনি সকলকে দেখে নেবেন, বদলা নেবেন, আরও অনেক কিছু তিনি বলেছিলেন। তো স্বভাবতই তার বিরুদ্ধে ভিডিও ফুটেজ রয়েছে, সেটা আমরা সবাই দেখেছি, যথেষ্ট শক্ত প্রমাণ রয়েছে এবং তার উপর ভিত্তি করেই পুলিশ প্রশাসনের তরফ থেকে এফআইআর করে একটা তদন্ত প্রক্রিয়া শুরু করা হয় এবং সেই তদন্তের হাত থেকে বাঁচতেই অভিষেক ব্যানার্জি কিন্তু কোর্টে ছুটে গেছেন, কোর্টে গিয়ে রক্ষা কবচ চেয়ে আবেদন জানিয়েছেন এবং কোর্ট তাকে সাময়িক একটা স্বস্তি দিয়েছে। কোর্ট আগামী 30শে জুন পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না, এমনটাই জানিয়েছে কোর্ট। সাময়িক একটু স্বস্তি পেলেও তিনি যে কোনোভাবেই এই তদন্তের হাত থেকে বাঁচতে পারবেন না বা এই তদন্তে তিনি কিন্তু দোষী সাব্যস্ত হবেন সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা দেখেছি তার বিরুদ্ধে প্রমাণ যথেষ্টই শক্তিশালী। সেই সমস্ত ভিডিও ফুটেজগুলি আছে প্রকাশ্যে, গাড়ির ডিকির ওপর দাঁড়িয়ে তিনি কিভাবে হুমকি দিয়েছিলেন সে সমস্ত কিছু আমরা ভোটের আগে নির্বাচনী প্রচারের সময় দেখেছি। যাই হোক, কোর্ট তাকে সাময়িক স্বস্তি দিলেও অনেক শর্ত চাপিয়েছে। কী শর্ত চাপিয়েছে কোর্ট জানিয়েছে, তদন্ত চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোভাবেই দেশ ছেড়ে বিদেশে যেতে পারবেন না। আর পুলিশ প্রশাসন তদন্তের স্বার্থে তাকে তলব করলে তাকে কিন্তু অবশ্যই সহযোগিতা করতে হবে, পুলিশ তলব করলে যেতে হবে। আর পুলিশের উদ্দেশ্যে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলে অবশ্যই তার 48 ঘন্টা আগে তাকে নোটিশ পাঠাতে হবে। এখন সাময়িক তিনি একটা স্বস্তি পেলেন। এদিকে আমরা দেখেছিলাম কলকাতা পৌরসভার তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নামে, তার বাবা মায়ের নামে থাকা প্রায় 17টি প্রপার্টিতে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাঠিয়ে পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে অবিলম্বেই সেই সমস্ত বিল্ডিংয়ের বেআইনিভাবে নির্মিত অংশগুলি ভেঙে ফেলতে হবে এবং তারা যদি সেটা না করেন তবে পৌরসভা নিজ উদ্যোগে সেই কাজটি করবেন, অর্থাৎ বিল্ডিংয়ের সেই সমস্ত প্রপার্টির বেআইনি অংশগুলি ভেঙে ফেলবেন। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত প্রপার্টি নিয়ে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু সেইভাবে কোনো ব্যবস্থা পৌরসভার তরফ থেকে নেওয়া হয়নি। কারণ পৌরসভায় রাজ্যে তখন তৃণমূল ক্ষমতায়, এখনও পৌরসভাতে তৃণমূলই ক্ষমতায় রয়েছে, সেখানকার মেয়র ফিরহাদ হাকিম রয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম। কুণাল ঘোষ তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাকে নোটিশ পাঠানো হবে বা কাকে নোটিশ পাঠাবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আর যদি কাউকে নোটিশ পাঠানো হয় তবে
সে বিষয়ে একমাত্র যাকে নোটিশ পাঠানো হয়েছে সে এবং তার আইনজীবীই বলতে পারবেন। অর্থাৎ আমরা দেখলাম কুণাল ঘোষ সুকৌশলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি এড়িয়ে গেলেন। এদিকে ফিরহাদ হাকিম বললেন তিনি এখনও যেহেতু কলকাতার মেয়র তবুও তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং পৌরসভাকে এক প্রকার সমর্থন জানিয়েই তিনি বললেন যে তাকে জানাতে হবে এমনটাও কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ পৌরসভার বিল্ডিং বিভাগ সমস্ত তথ্য খতিয়ে দেখার পর কাকে নোটিশ পাঠাবে কাকে পাঠাবে না সে বিষয়ে মেয়রের জানার কোনো এখতিয়ার নেই, মেয়রকে জানাতেই হবে এমনটা কোনো ব্যাপার নেই। এবং তিনিও কিন্তু কৌশলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা এড়িয়ে গেলেন। রাজনৈতিক মহলে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, কেন তারা এমনটা করলেন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা তারা এড়িয়ে গেলেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন তৃণমূলের অন্দরে যেভাবে বিক্ষোভ শুরু হয়েছে, তৃণমূলের অন্দরে যেভাবে তৃণমূলের শীর্ষস্থানীয় থেকে নিম্নস্থানীয় বিভিন্ন নেতা বিভিন্ন সময় অভিযোগ জানাচ্ছেন এবং সকলের অভিযোগের কেন্দ্রবিন্দুতে কিন্তু সেই একজন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই অভিষেককে নিয়ে দলের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে, ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, সেই জায়গাটাকে আরও বাড়তে না দেওয়ার জন্যেই কিন্তু তারা এক প্রকার অভিষেক ব্যানার্জির নামটাকে সাংবাদিক সম্মেলন থেকে এড়িয়ে গেলেন। রাজনৈতিক মহলের একাংশ কিন্তু এটা মনে করছেন। আবার রাজনৈতিক মহলের আর একাংশ এটা মনে করছেন যে যেহেতু রাজ্যে পালাবদল হয়ে গেছে এবং বিজেপি এখন ক্ষমতায় এবং আমরা দেখছি বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন নেতা বিভিন্ন কাউন্সিলর যেভাবে অ্যারেস্ট হচ্ছেন, যেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি অনেকেই আগে থাকতেই কোর্টে গিয়ে রক্ষা কবচ চাইছেন। তো এই ঘটনাগুলি আমরা দেখছি, তৃণমূলের প্রচুর নেতা তারা খুব বিপদের মধ্যে রয়েছেন, তাদের নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। রাজ্যের সাধারণ মানুষ এখন নির্ভয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। এতদিন যারা মুখ খুলতে পারেননি, রাজ্যে পালাবদলের পর কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে আমরা দেখেছি। তো সেই কারণেই তারা কিন্তু এই ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ তারাও যথেষ্ট আতঙ্কিত, ভবিষ্যতে কি হয়, কি সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের ওপর কোনো বিপদ আসে কি না। তো সেই একটা দুশ্চিন্তা থেকেই বা সেই আতঙ্ক থেকেই তারা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ সরাসরি নিয়ে বিজেপির বিরাগভাজন হতে চাইলেন না। রাজনৈতিক মহলের আর এক অংশ কিন্তু এটাও মনে করছেন, কারণ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ কি হয় সেটাও বলা যায় না। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে বিজেপির নেতাদের সাথে একটু সরু লাইন করে বিজেপিতে ঢোকার চেষ্টা এই ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ এদের মতো নেতাদের হয়তো করতে হতে পারে, যে কারণেই তারা তাদের সেই পথটাকে পরিষ্কার রাখতে চাইছেন। রাজনৈতিক মহলের একাংশ কিন্তু এটাও মনে করছেন। ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ কি হয় সেদিকেই আমাদের নজর থাকবে। আর মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন এবং সেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক মহলে হচ্ছে, অনেক বিরোধিতাও হচ্ছে। হকার উচ্ছেদকে কেন্দ্র করে, পশু বলিকে কেন্দ্র করে যে নির্দেশগুলি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যদিও সেটা আইন মেনেই করা হচ্ছে, তবুও রাজনৈতিক মহলে কিন্তু এ নিয়ে একটা বিতর্ক রয়েছে এবং ভবিষ্যতে তিনি আরও কী সিদ্ধান্ত নেন এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি কি হয় সেদিকেই আমাদের নজর থাকবে। ভালো থাকবেন, নমস্কার।